যাচাই বাছাই শেষে আজ প্রকাশ করা হবে ডাকসুর প্রাথমিক প্রার্থী তালিকা। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় 25 আগস্ট। নির্বাচনের আগে রাজনীতিতে জামাতের নতুন সমীকরণ, সমমনা আর ইসলামী দলগুলোকে নিয়ে 300 আসনে লড়তে জোটে যাওয়ার ইঙ্গিত। ইসলামের বাক্স যাতে একটা হয়, এই টার্গেটে আমরা সকলেই কাজ করছি। 21 আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় হতাহতের 2 দর্শক। হাইকোর্টে চলছে 49 আসামি খালাসের লিভ টু আপিল। প্রকৃত অপরাধীরা যেন ছাড়া না পায় বলছেন বিশ্লেষকরা। নিরপেক্ষ এবং বস্তুনিষ্ঠ তদন্তের মাধ্যমে ঘটনার যে আলামতগুলোকে সংরক্ষণ করে সেটি তদন্ত করে দেখা। মুফতি হান্নানের স্বীকারোক্তিমূলক 2টা জবানবন্দি আছে। তিনি যখন দ্বিতীয় জবানবন্দি করেন তখন তিনি মৃত্যুর সেলে ছিলেন। কলকাতায় আওয়ামী লীগের অফিস বন্ধের আহ্বান জানিয়ে ঢাকার চিঠি। দলটির তৎপরতা সম্পর্কে অবগত নয় দিল্লি, বিবৃতি ভারতীয় পররাষ্ট্র দপ্তরের। মুন্সিগঞ্জে শ্রীনগরে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেট কার উল্টে 3 জন নিহত। ডিভাইডারের সাথে ধাক্কা লেগে উল্টে যায় গাড়ি। দুর্বল ব্যাংক একীভূতকরণ নিয়ে সরকারের সাথে চলছে কেন্দ্রীয় ব্যাংকের আলোচনা। সম্মতি পেলেই শুরু আনুষ্ঠানিক প্রক্রিয়া। সতর্কতার সাথে আগানোর পরামর্শ বিশ্লেষকদের। যশোরে ভুলে ভরা প্রকল্প। আদালতে মামলার জেরে 3.5 বছর আটকে আছে 8টি সেতুর কাজ। সাতক্ষীরায় থমকে আছে 17 ব্রিজ আর সড়কের প্রকল্প। সুপেয় পানির চাহিদার অর্ধেকও সরবরাহ করতে পারছে না নওগাঁ পৌরসভা। গভীর নলকূপে ভরসা গ্রাহকদের। দুর্নীতি অনিয়মে মুখ থুবড়ে পড়েছে শোধনাগার প্রকল্প। গাজা সিটি দখলের দুরভিসন্ধি হাসিলে ইসরায়েলি অভিযান শুরু। অন্তত 81 জনের মৃত্যু। অব্যাহত আগ্রাসনে এখনো বিশ্বের সবচেয়ে বেশি অঙ্গহীন মানুষের দেশ ফিলিস্তিন, বলছে জাতিসংঘ। আমন্ত্রণ যমুনা নিউজে, সঙ্গে আছে আমি ছোয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচন ঘিরে সরগরম ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। যাচাই বাছাই শেষে আজ প্রকাশ করা হবে ডাকসুর প্রাথমিক প্রার্থী তালিকা। দুপুর 1টায় এই তালিকা প্রকাশ করার কথা রয়েছে। ডাকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদের 28টি পদের বিপরীতে মনোনয়নপত্র জমা দিয়েছেন 509 জন, আর হল সংসদে 13টি পদের বিপরীতে জমা পড়েছে 1109 জনের প্রার্থিতা। মনোনয়ন প্রত্যাহার করা যাবে 25 আগস্ট পর্যন্ত। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী একজন প্রার্থী একাধিক মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন, তবে শেষ পর্যন্ত কেবল একটি পদেই প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাবেন। বাকি সব মনোনয়নপত্র প্রত্যাহার করতে হবে, তা না হলে সবকটি মনোনয়নই বাতিল বলে গণ্য হবে। নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবে 26 আগস্ট। ভোটের দিন এবং আগে ও পরের দিন মিলিয়ে 3 দিন বন্ধ থাকবে সব ধরনের ক্লাস পরীক্ষা। বুধবার ডাকসু নির্বাচনে আবিদের নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করে মনোনয়নপত্র জমা দেয় ছাত্রদল। কাদের নেতৃত্বাধীন বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ, উমামার নেতৃত্বে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য এবং ইমেল প্রতিরোধ পর্ষদার নাইমের নেতৃত্বাধীন অপরাজেয় 71, অদম্য 24 নামের প্যানেলও গতকাল রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেয়। ডাকসু নির্বাচনে মনোনয়নপত্র জমার শেষ দিন। দুপুরেই সব জল্পনা কল্পনা আর ধোঁয়াশা দূর করে অপরাজয় বাংলার পাদদেশে একটি পদ বাদ রেখে 27 পদে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করে ছাত্রদল। জুলাই অভ্যুত্থানে আহত সানজিদা আহমেদ তন্নির প্রতি সম্মান দেখিয়ে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে প্রার্থী দেয়া হয়নি। ছাত্রদল সমর্থিত প্যানেল আমি ঘোষণা করছি। শীর্ষ 3 পদে মনোনীত আবিদ, হামিম, মায়েদরা আশা করেন 90-এর মতো এবারও রেকর্ড সংখ্যক ভোটে ছাত্রদলের প্রার্থীরা নির্বাচিত হবে। 5 আগস্ট দাঁড়িয়ে চাংখার বলে যখন বলেছিলাম প্লিজ কেউ কাউকে ছেড়ে যায় না, সেদিন উপস্থিত ছাত্র জনতা কেউ ছেড়ে যায় নাই। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি জানান, প্যানেল গঠন হয়েছে গণতান্ত্রিক প্রক্রিয়ায়, ছিল না কোনো ধরনের হস্তক্ষেপ। পুরোপুরি গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা আমাদের এই প্যানেল নির্বাচিত করেছি। সেই সাথে আমরা যদি প্যানেল নিয়ে বলি,
আমরা একটি ইনক্লুসিভ প্যানেল আমরা করতে সমর্থ হয়েছি। বিকালে উমামার নেতৃত্বাধীন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের প্রার্থীরাও মনোনয়নপত্র জমা দেন। প্রার্থীরা বলেন, পুরনো বন্দোবস্তের বাইরে সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করবে এই প্যানেল। ডাকসু ইলেকশনকে কেন্দ্র করে আমাদের একাডেমিক সিচুয়েশনটা বা আমাদের পরীক্ষার বিষয়ে যেভাবে প্রশাসনের সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল, সেই জায়গায় তাদের এক ধরনের একটা অপারগতা আমাদের চোখে পড়েছে। ফলাফল হিসেবে সাধারণ শিক্ষার্থীরা মনে করেন যে এই মুহূর্তে এই ডাকসুটা শুধুমাত্র কিছু পলিটিক্যাল পারপাস সার্ভ করবে। মনোনয়নপত্র জমা দিয়েছেন ইমি মেঘমল্লা জুবেলের নেতৃত্বাধীন প্রতিরোধ পর্ষদ। প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনেছে এই প্যানেল। প্রশাসনের অদক্ষতা আমরা দেখতে পাচ্ছি, প্রশাসনের পক্ষপাতমূলক আচরণ, ফলে যে এই পরিবর্তন হলের রাজনীতির রূপরেখা কি হবে তা তারা ডাকসুর আগে নির্ধারণ করবেন। এটা আমরা অনেক দিন ধরে দাবি জানিয়ে আসছিলাম, কিন্তু আমরা স্পষ্ট করে বলতে চাই, এর মধ্য দিয়ে যদি ডাকসু বিছানোর কোনো পায়তারা হয়, সেই পায়তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সহ্য করবে না। নাইম অয়ন অদিতির নেতৃত্বাধীন অপরাজয় ৭১, অদম্য ২৪ নামের প্যানেলও মনোনয়নপত্র জমা দিয়েছে রিটার্নিং কর্মকর্তার কাছে। সন্ত্রাস, দখলদারিত্ব ও প্রশাসনিক স্বৈরতন্ত্র মুক্ত গণতান্ত্রিক ক্যাম্পাস, হল তথা বিশ্ববিদ্যালয় চাই, এটা আমাদের ১ নম্বর দাবি। অন্যদিকে বাকসাস নেতৃত্বাধীন বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ কাদের বাকের আশরেফার নেতৃত্বে প্যানেল ঘোষণা করেছে। এর বাইরে স্বতন্ত্রভাবে এজিএস পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাকসাসেরই কেন্দ্রীয় মুখ্য সংগঠক তাহমিদ আল মুদাসির চৌধুরী। তারা আসলে সেখানে আলাদাভাবে নির্বাচন করছে। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। ডাকসু নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৫০৯ জন, আর হল সংসদে জমা পড়েছে ১১০৯ জনের প্রার্থিতা। নির্বাচন কমিশন বলছে, এখন পর্যন্ত বড় ধরনের আচরণবিধি লঙ্ঘনের ঘটনা নেই। অভিযোগ পেলেই নেওয়া হচ্ছে ব্যবস্থা। নির্বাচন হবে পক্ষপাত মুক্ত। দীর্ঘদিন পর ডাকসুর নির্বাচন, পুরো ক্যাম্পাস জুড়েই যেন উৎসবের আমেজ। বুধবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন, তাই সকাল থেকেই নির্বাচন কমিশনের অস্থায়ী কার্যালয় সিনেট ভবনের ৩য় তলায় উপচে পড়া ভিড়। কর্মী সমর্থকদের নিয়ে মনোনয়নপত্র জমা দেন ঘোষিত প্যানেলের সবাই। বিকাল ৫টায় ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়। প্রধান নির্বাচন কমিশনার জানান, ডাকসুর কেন্দ্রীয় সংসদের ২৮টি পদের বিপরীতে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন ৬৫৮ জন। এর মধ্যে জমা পড়েছে ৫০৯টি মনোনয়নপত্র। এছাড়া হল সংসদের ১৩টি পদের বিপরীতে ১৮টি হল থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন ১৪২৭টি, জমা পড়েছে ১১০৯টি। ৫০৯টি ফর্মকে সর্টিং করতে হবে, তারপরে তাদের বৈধতা অর্থাৎ তারা ঠিকমতো জমা দিয়েছে কিনা আমাদের স্ক্রুটিনি হবে। তারপরে আমরা কোন পদে কয়টা মনোনয়নপত্র জমা পড়েছে সেই স্ট্যাটিস্টিক্সটা দিতে পারবো আগামীকাল ৫টার পরে। প্রচারণা শুরু না হলেও এর মধ্যেই নির্বাচন ঘিরে একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করেছে প্যানেলগুলো। প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করেছেন কেউ কেউ। নির্বাচন কমিশন বলছে, অভিযোগ পাওয়া মাত্র ব্যবস্থা নিচ্ছেন তারা, সুযোগ নেই পক্ষপাতিত্বের। আমরা কোনো পক্ষকেও চিনি না বা কোনো দলকেও চিনি না। এখানে বিশ্ববিদ্যালয়ের বৈধ শিক্ষার্থী, তিনি আমাদের এখানে প্রার্থী হয়েছেন, আমরা এটুকুই বলতে পারি। এখন থেকে যেহেতু প্রার্থী নিশ্চিত হয়ে যাচ্ছে আগামী ২-১ দিনের মধ্যে, তখন তো আচরণবিধিটা পর্যবেক্ষণ করে আরো সহজ হবে যে কোন প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করছেন বা করছেন না। ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে ৯ সেপ্টেম্বর। ভোটের দিন এবং আগে ও পরের দিন মিলিয়ে ৩ দিন বন্ধ থাকবে ক্লাস এবং পরীক্ষা। আমাদের একাডেমিক কার্যক্রমই হচ্ছে বিশ্ববিদ্যালয়ের মূল কাজ, সেটাকে কোনোভাবে কম্প্রোমাইজ করার, নির্বাচনের জন্য কম্প্রোমাইজ হবে না। কিন্তু ওই সুবিধার্থে আমরা নির্বাচনের আগের দিন, নির্বাচনের দিন এবং নির্বাচনের পরের দিন আমরা সকল পরীক্ষা স্থগিত রাখার জন্য অনুরোধ করেছি। যাচাই বাছাই শেষে বৃহস্পতিবার দুপুর ১টায় প্রকাশিত হবে প্রাথমিক প্রার্থী তালিকা। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ আগস্ট। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। রাজনীতির নতুন প্রেক্ষাপটে এবার নতুন জোট নিয়ে নির্বাচনে অংশগ্রহণের ছক চূড়ান্ত করেছে জামাত ইসলামী।
সমমনা ইসলামী দলগুলো নিয়ে জোট গঠনের প্রাথমিক কাজ এরই মধ্যে অনেকটা এগিয়েছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাথেও জামাতের কৌশলগত নির্বাচনী জোট হতে যাচ্ছে বলে ইঙ্গিত দিয়েছেন দলটির শীর্ষ নেতারা। দুই নায়েবে আমির বলছেন ৩০০ আসনে প্রাথমিকভাবে প্রার্থী ঘোষণা করা হলেও জোট করেই নির্বাচনে যাবে জামাত। শামীম রেজার রিপোর্ট। ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন। নির্বাচনের পথে জাতীয় রাজনীতির ট্রেন্ড। প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারিতে হতে যাচ্ছে বহুকাঙ্ক্ষিত নির্বাচন। এ অবস্থায় সংসদে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতির দাবিতে আন্দোলনের কথা বললেও নির্বাচনী প্রস্তুতিতে পিছিয়ে নেই জামাতে ইসলামী। দুর্নীতিমুক্ত বাংলাদেশ ইনশাআল্লাহ সবাইকে নিয়ে আমরা গড়ব। দলটির শীর্ষ নেতারা বলছেন জাতীয় নির্বাচনে ৩০০ আসনে এককভাবে প্রার্থী দেওয়ার সক্ষমতা আছে জামাতের। এরই মধ্যে সেই ঘোষণা দিয়ে কাজও শুরু হয়েছে। আমরাই প্রথম জাতীয় সংসদের আসনগুলা ঘোষণা করেছি, খুব সম্ভব প্রায় ৩০০টা সিটেই আমরা এটা করেছি এবং আমাদের নমিনেশন যারা পাবে, যাদেরকে আমরা সিলেক্ট করেছি প্রাইমারিলি, তারা কাজ চালিয়ে যাচ্ছে। আমরা মনে করি এই সরকারের দায়িত্ব হচ্ছে মানুষের ভিতরে এটা এই আস্থা ফিরিয়ে আনা এবং সেরকম পদক্ষেপ গ্রহণ করা। যদি সেরকম পদক্ষেপ গ্রহণ করে আমি মনে করি কোনো দলেরই নির্বাচনে যেতে আপত্তি থাকবে না এবং বাংলাদেশ জামাত ইসলামী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ৩০০ আসনে। তবে ভোটের রাজনীতির সমীকরণে প্রথমবারের মতো ইসলামী দলগুলোকে নিয়ে জোট করতে চায় জামাত। এক্ষেত্রে ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস সহ কয়েকটি ইসলামী দলের সাথে জোটের প্রক্রিয়া অনেকটা এগিয়ে রেখেছে দলটি। একদিকে ইসলামিক দল, অন্যদিকে যারা এই সুবিচার কায়েমের জন্য আন্দোলন করছে, রাইটিস্ট, তারাও, এদের সাথে আমরা সমঝোতা করতে প্রয়োজন হলে ঐক্য যদি হয়, ইসলামের বাক্স যাতে একটা হয়, এই টার্গেটে আমরা সকলেই কাজ করছি। মানুষ দেখতে চায় যে এবারে নির্বাচনটা একটি ভিন্নধর্মী নির্বাচন হবে, যেখানে সকলে ভোট দিতে পারবে, লেভেল প্লেইং ফিল্ড থাকবে। গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া ছাত্রদের দল এনসিপির সাথেও জোট নিয়ে আলোচনা চলছে জামাতের। এরই মধ্যে অর্ধেক কাজ এগিয়েছে বলেও জানিয়েছেন দলটির শীর্ষ নেতারা। মোর দ্যান 50% আমরা এগিয়ে আছি ইনশাআল্লাহ। এখন আল্লাহ ভালো জানেন কতটুকু আমরা কামিয়াব হতে পারবো। মানে এই 50%-এর দিক থেকে কি এনসিপিও বিএনপির সাথে 4 দলীয় জোট করে 2001 সালে ক্ষমতার অংশ হয়েছিল জামাত। 2008 সালের নির্বাচনী জোটেও ছিল বিএনপির শরিক। তবে নতুন রাজনৈতিক পরিস্থিতিতে জামাত এবার নির্বাচনে নিজেদের রাজনৈতিক সক্ষমতার প্রমাণ দিতে চায়। বিএনপির সাথে নির্বাচনী কোনো সমঝোতা জামাতের হতে পারে কিনা এখন পর্যন্ত মানে আমাদের সেরকম পরিবেশও হয়নি বা সেটা হচ্ছে না। বড় শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। ভয়াল 21 আগস্ট আজ। 2004 সালে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় নিহত হন 24 জন। মামলায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 49 জনের সাজা হয় আওয়ামী লীগ আমলে। অন্তর্বর্তী সরকারের আমলে এসে হাইকোর্টে খালাস পেয়েছেন তারা। আইনজীবীরা বলছেন রাজনৈতিক কারণে এ মামলায় আসামি করে দণ্ড দেয়া হয়েছিল তাদের, যদিও হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল এখনও চলছে। বিশ্লেষকরা বলছেন রাজনীতির কারণে প্রকৃত অপরাধীরা যেন ছাড়া না পায়। আওয়ামী লীগের সন্ত্রাসী বিরোধী সমাবেশে গ্রেনেড হামলা। দলীয় প্রধান শেখ হাসিনা বেঁচে গেলেও নিহত হন আইবি রহমান সহ 24 জন। গ্রেনেড হামলার ঘটনায় আলাদা 2টি মামলা হয় হত্যা ও বিস্ফোরক আইনে। চার্জশিট, সম্পূরক চার্জশিট, তদন্ত, অধিকতর তদন্তের অনেক নাটকীয়তা শেষে 2018 সালে রায়। এতে লুৎফুজ্জামান বাবর সহ 19 জনকে মৃত্যুদণ্ড, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 19 জনকে যাবজ্জীবন এবং 11 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেন আদালত। জুলাই গণ অভ্যুত্থানের পর গেল বছর 1 ডিসেম্বর ডেথ রেফারেন্স নাকচ এবং আসামিদের আপিল মঞ্জুর করে সব আসামিকে খালাস দেন হাইকোর্ট। একই সঙ্গে উচ্চতর তদন্তের জন্য মামলাটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানোর আদেশ দেন। 19 ডিসেম্বর পূর্ণাঙ্গ রায় প্রকাশ হলে রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করে রাষ্ট্রপক্ষ, যার শুনানি এখনও চলমান। আসামি পক্ষের আইনজীবীরা বলছেন রাজনৈতিক বিবেচনায় মামলার সম্পূরক চার্জশিট দেওয়া হয়েছিল এবং রাজনৈতিক প্রতিহিংসা থেকেই অভিযুক্ত করা হয়। মুফতি হান্নানের স্বীকারোক্তিমূলক 2টা জবানবন্দি আছে। তিনি যখন দ্বিতীয় জবানবন্দি করেন তখন তিনি মৃত্যুর সেলে ছিলেন, অন্য একটা মামলায় কন্ডেম সেলে ছিলেন। কন্ডেম সেল থেকে এনে তাকে
এই জবানবন্দি করানো হয়। ফলে এটা একটা ফান্ডামেন্টাল প্রশ্ন দাঁড়িয়েছে যে মৃত্যুর সেলে থাকা অবস্থায় দ্বিতীয় স্বীকারোক্তিমূলক জবানবন্দির কোনো আইনগত ভিত্তি আছে কিনা। আমরা সেটাই তুলে ধরব। সমাজ ও অপরাধী নিয়ে গবেষণা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর তহিদুল হক। তার সতর্কবাণী, রাজনৈতিক বাহাসে আসল অপরাধী যেন ছাড় না পায়। 21শে আগস্টের যে ঘটনা, এটি তো বানানো কোনো ঘটনা না, ঘটনাটি তো ঘটেছে। এই ঘটনার পেছনের রহস্য কি, কারা এর সাথে সত্যিকার অর্থে জড়িত এবং তাদের মূল উদ্দেশ্য, যারা ভুক্তভোগী হয়েছে তারা যা বলছেন এর বাইরে আরও কোনো তাদের উদ্দেশ্য ছিল কিনা, সেটাকে একটি নিরপেক্ষ এবং বস্তুনিষ্ঠ তদন্তের মাধ্যমে সেটিকে, এই যে ঘটনার যে আলামতগুলোকে সংরক্ষণ করে সেটি তদন্ত করে দেখা। এমন পরিস্থিতি সমাজ ও রাজনীতিতে দুর্বৃত্তদের বেপরোয়া করবে বলে শঙ্কা প্রকাশ করেন এই গবেষক। এই ধরনের অস্থির রাজনীতিকে কেন্দ্র করে জনগণের আচরণের মধ্যে অসহিষ্ণুতা থাকবে। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। ভারতের ভূখণ্ডে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো তৎপরতা সম্পর্কে অবগত নয় দিল্লি, এমন দাবি করেছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়। মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতিতে এমনটি জানান। তিনি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ড বা ভারতীয় আইন পরিপন্থী কোনো কার্যকলাপ সম্পর্কে অবগত নয় তার সরকার। ভারতীয় ভূখণ্ড থেকে অন্য কোনো দেশের বিরুদ্ধে রাজনৈতিক কার্যকলাপ সরকার পরিচালিত হতে দেয় না বলে উল্লেখ করেন তিনি। এর আগে এই ইস্যুতে বিবৃতি দেয় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় কলকাতায় আওয়ামী লীগের কার্যালয় বন্ধের আহ্বান জানানো হয়। বলা হয়, এতে বাংলাদেশ ভারত ঘনিষ্ঠ সম্পর্ক ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেট কার উল্টে নিহত হয়েছেন 3 জন। ভোরে এক্সপ্রেসওয়ের ঘোলঘর এলাকায় যাত্রী ছাউনির পাশে ঢাকামুখী লেনে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন আরমান, রাইসা ও তানজিল। ফায়ার সার্ভিস জানায়, গাড়িটি মাওয়া থেকে ঢাকায় ফিরছিল। অতিরিক্ত গতির কারণে 16 ঘর এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপর ডিভাইডারের সাথে ধাক্কা লেগে উল্টে যায়। ঘটনাস্থলে প্রাণ হারান 2 জন। আহত 2 জনকে উদ্ধার করে হাসপাতাল নেওয়ার পথে প্রাণ হারায় আরও 1 জন। ব্যাংক একীভূতকরণের বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ের সাথে বাংলাদেশ ব্যাংকের আলোচনা চলছে। সরকারের সম্মতি পেলে শুরু হবে একীভূতকরণের আনুষ্ঠানিক প্রক্রিয়া। তবে এ কাজে কি পরিমাণ অর্থের দরকার হবে সে হিসেব এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। বিশ্লেষকরা বলছেন, ব্যাংক একীভূতকরণে কালক্ষেপণের সুযোগ নেই, তবে ক্ষতির মাত্রা কমাতে এগোতে হবে সতর্কতার সাথে। নজিরবিহীন লুটপাটে নাজুক অবস্থায় বেশ কয়েকটি বাণিজ্যিক ব্যাংক। গ্রাহকের আমানত ফেরত দেওয়ার সক্ষমতাও হারিয়েছে অনেকে। সবচেয়ে বেশি খারাপ অবস্থায় শরিয়া ভিত্তিক 5টি ব্যাংক। বিতরণ করা ঋণের 50 থেকে 98% খেলাপি এসব ব্যাংকের। সবচেয়ে বেশি খেলাপি ইউনিয়ন ব্যাংকের। এরপরই আছে ফার্স্ট সিকিউরিটি, গ্লোবাল ইসলামী, SIBL এবং এক্সিম ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের অর্থ সহায়তা নিয়েও ঘুরে দাঁড়াতে পারেনি এসব ব্যাংক। তাই সিদ্ধান্ত হয়েছে একীভূতকরণের। সম্পদ মূল্যায়ন সহ এরই মধ্যে শেষ হয়েছে প্রাথমিক কার্যক্রম। পরবর্তী ধাপে এগিয়ে নিতে সরকারের সাথে আলোচনা চলছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। সরকার সম্মতির বিষয়ে আমাদের বাংলাদেশ ব্যাংকের সাথে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা চলছে, যেহেতু এখানে একটা বাজেট সাপোর্ট লাগবে জিনিসটা। তো সেই আলোচনাটা এখনো চূড়ান্ত হয়নি। যখন এটা সরকারের সাথে যখন সম্মত হবে, যেহেতু সরকারের বাজেট ইনভলভমেন্টের বিষয় আছে, তখন বাংলাদেশ ব্যাংক নীতিগতভাবে সিদ্ধান্ত নেবে যে আমরা এই মার্জার করব এইগুলো নিয়ে। তো মার্জার করার সিদ্ধান্ত নেওয়ার পর মার্জার বাস্তবায়নের প্রক্রিয়াগুলো তখন শুরু করা হবে। প্রথম ধাপে একীভূত করা হবে শরিয়া ভিত্তিক 5 ব্যাংক। ধারণা করা হচ্ছে এক্ষেত্রে দরকার হতে পারে 30 থেকে 35 হাজার কোটি টাকা। যদিও এ হিসাব চূড়ান্ত নয় বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক যেটা হচ্ছে সেটা হচ্ছে, আমি বলেছি, পর্যালোচনা, প্রক্ষেপণ, তার সিমুলেশন করছে বিভিন্ন অ্যাজাম্পশনের ভিত্তিতে। এই ফিগারটা বের করার চেষ্টা করা হচ্ছে। সেটা সরকারগুলো যেহেতু বলেছে এগুলো অ্যাজাম্পশন বেসড, তাহলে বিভিন্ন বিষয়গুলো পরিবর্তন করে একটা ফিগার দাঁড় করাবে, এবং সেটাই বিষয়ে যখন এটা একটা ফিগারে সরকার সম্মত হবে যে না ঠিক আছে, আমি এই পরিমাণ বাজেট সাপোর্ট থেকে এই পরিমাণ টাকা দিতে পারবো।
বিশ্লেষকরা বলছেন, একীভূত করা ছাড়া দুর্বল ব্যাংক ঘুরে দাঁড়ানোর কোনো সুযোগ নেই। তবে ব্যাংক একীভূতকরণের অনেকগুলো ধাপ রয়েছে, প্রতিটা ধাপই সতর্কতার সাথে এগোতে হবে। এজন্য সুনির্দিষ্ট পথনকশা থাকা দরকার বলেও মনে করেন তারা। কিছু প্রক্রিয়াগত ধাপ থাকে, সেগুলোকে বাইপাস করে যাওয়া যায় না, সেগুলি করতেও হয়তো একটা সময় থাকে, সেই সময়টাই হয়তো নেওয়া হচ্ছে। এর মধ্যে কালক্ষেপণের কোনো সুযোগ নাই, কারণ যেহেতু সিদ্ধান্ত হয়ে গেছে সেটা কার্যকর করবে, এবং এটা না করলে আসলে এই ব্যাংকগুলোর স্বাস্থ্য আর পুনরুদ্ধার করা যাবে না। সুস্পষ্ট পথরেখা দিয়ে তারপরে, যাতে কিনা পরবর্তীতে মনে না হয় যে তাড়াহুড়া করলাম, এটার মধ্যে কিছু ত্রুটি রয়ে গেল, কিছু লুপহোলস রয়ে গেল, দুর্বলতা রয়ে গেল, সেটা যাতে না হয়। দুর্বল ব্যাংক একীভূত করার ক্ষেত্রে আমানতের সুরক্ষার পাশাপাশি এসব ব্যাংকের কর্মীদের বিষয়টিও বিবেচনায় নিতে হবে বলে মনে করেন বিশ্লেষকরা। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত না থাকায় জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার ভোট সম্ভব হচ্ছে না, এমনটাই জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। গতকাল বিকেলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাইদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান তিনি। বলেন, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের সব রকম প্রস্তুতি নিচ্ছে সরকার। আরও জানান, জনবল সংকটের কারণে ইউনিয়ন পরিষদের কাঠামো ভেঙে দেওয়া সম্ভব হয়নি। কেবল 5 আগস্টের পর যারা পালিয়ে গেছেন সেখানে প্যানেল চেয়ারম্যান দেওয়া হয়েছে। আমরা স্থানীয় সরকারের এই যে ডেডলক, সেটা করার জন্য চেয়েছিলাম যে লোকাল গভর্নমেন্ট ইলেকশনটা আগে করা, কিন্তু রাজনৈতিক দলগুলোর ঐকমত্য না হওয়ার কারণে সেটা করা সম্ভব হয়নি। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ এবং পুনর্বাসন অধ্যাদেশের বিধিমালার গেজেট প্রকাশ করা হয়েছে। শহীদ পরিবারের স্বীকৃত সদস্যরা এককালীন 30 লাখ টাকার সঞ্চয়পত্র ও মাসে 20,000 টাকা ভাতা পাবে। বুধবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এই গেজেট প্রকাশ করেছে। পুনর্বাসন অধ্যাদেশের ধারা 22 ও ধারা 13-র সাথে এই বিধিমালা প্রণয়নের কথা জানানো হয় প্রজ্ঞাপনে। স্থগিত হওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম 24 আগস্ট থেকে শুরু হবে। বুধবার বিকেলে রাকসু প্রধান নির্বাচন কমিশনার এই তথ্য নিশ্চিত করেন। আগামী 24 আগস্ট থেকে 26 আগস্ট সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম চলবে। পুনর্বিন্যস্ত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিল করা যাবে 27 ও 28 আগস্ট এবং মনোনয়নপত্র বাছাই চলবে 31 আগস্ট থেকে 7 সেপ্টেম্বর পর্যন্ত। এর আগে বুধবার থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণ দেখিয়ে তা পিছিয়ে দেওয়া হয়। একই ভুলের কারণে 3.5 বছর ধরে আটকে রয়েছে যশোরের 8টি সেতু নির্মাণ কাজ। কম উচ্চতায় সেতুগুলো তৈরির অভিযোগে আদালতে মামলা করে একটি সংগঠন। এরপরই বন্ধ হয়ে যায় নির্মাণ কাজ। এতে দিনের পর দিন দুর্ভোগ পোহাচ্ছে কয়েক লাখ মানুষ। দ্রুতই সব জটিলতা নিরসন করে সেতুগুলো নির্মাণের দাবি স্থানীয়দের। দড়ি দিয়ে টেনে টেনে চলছে নৌকা। এভাবেই প্রতিদিন ভৈরব নদ পাড়ি দেন যশোর সদরের কচুয়া ও বাঘারপাড়ার ছাতিয়ানতলা ইউনিয়নের হাজারো মানুষ। আগে নদ পারাপারে ভরসা ছিল নরবরে এক সেতু। 2022 সালে সেটি ভেঙে 4 কোটি টাকা ব্যয়ে নতুন সেতুর কাজ শুরু করে এলজিইডি। কিন্তু কম উচ্চতায় নির্মাণের অভিযোগে আদালতে মামলা করে একটি সংগঠন। তাই 60% কাজ শেষ হওয়ার পরেও থেমে যায় নির্মাণ। এরপর পেরিয়েছে 3.5 বছর। এই ব্রিজ না হওয়াতে আমাদের খুব দুর্ভোগ আছে এবং নৌকায় করে খুব ঝুঁকিপূর্ণ নিয়ে আমাদের চলাফেরা করতে আছে। হাইকোর্টে মামলা হওয়ার পরে ওই ব্রিজ স্থগিত হয়ে গেছে, কাঠের সেতুটা ভেঙে পড়ে গেছে। যাওয়ার পরে এখন কোনো অবস্থাতে কোনো মানুষজন যাতায়াত করতে পারতেছে না, একমাত্র ভরসা আছে নৌকা। একই কারণে থমকে আছে ভৈরব নদে নির্মিত দায়তলা, হামিদপুর ও ছাতিয়ানতলা সেতুর কাজ। এছাড়া সারসার বেতনা নদীতে 2টি ও মনিরামপুরে শ্রী নদীতে 2 সেতুর কাজও আটকে আছে। এতে ভোগান্তিতে মানুষ। দুর্ভোগ আছে, মানুষ চলাচল করতে পারছে না, কোনো বোঝায় গাড়ি নিয়ে যেতে পারছে না। আমরা বাজারে ব্যবসা বাণিজ্য করতে পারি, বাড়ির থেকে কোনো লোক আসতে পারতে নাই। ব্রিজ না হওয়ার কারণে ভারী যানবাহন চলাচল করতে পারছে না, লোকজনের ভোগান্তি হচ্ছে। এই একটা মাত্র পথই শহরমুখী হওয়ার, সেক্ষেত্রে মনে করেন যে এখানে একটা কাঠের পোল হয়েছে, সেখান থেকে শুধু লোক হাঁটাহাঁটি করেই যেতে পারে। ভ্যান গাড়ি, মোটরসাইকেল কোনো কিছু যাইতে পারে না। এবং কাঁচামাল, আমাদের গ্রামের 3-4টে গ্রামের কাঁচামালের যানবাহন রাস্তা এটাই।
আদালতে রিটকারী সংগঠনের নেতার অভিযোগ 4 নদীতে 8 সেতু নির্মাণে বিআইডব্লিউটি এর অনুমোদন নেয়নি এলজিইডি। কম উচ্চতা হওয়ার কারণে প্রতিবাদ জানিয়েছেন তারা। এই ব্রিজগুলো করার জন্য যে বাইপাস সেতুগুলো পাশ দিয়ে করেছিল সেগুলো ভঙ্গুর দশা এবং ভেঙে গেছে। বিশেষ করে টেকা, দাইতলা এবং সাতিয়ানতলা 3টে ব্রিজ একেবারে নাই। তারা এটা রিপেয়ারও করছে না, বরঞ্চ জনগণকে জিম্মি করে তারা আইনকে ভায়োলেট করছে, সরকারি সিদ্ধান্তকে ভায়োলেট করার চেষ্টা করছে, আদালতকে ভায়োলেট করছে। এলজিইডি বলছে উচ্চ আদালতে মামলা চলমান থাকায় সেতুর কাজগুলো বন্ধ রয়েছে। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী তা বাস্তবায়ন করা হবে। মামলার প্রেক্ষিতে হাইকোর্টের নির্দেশনা মোতাবেক বর্তমানে কাজগুলো বন্ধ আছে। হাইকোর্টের নির্দেশনা পেলে আমাদের ডিজাইন ইউনিট এরা সেই অনুযায়ী ডিজাইন করে এই কাজগুলো দ্রুত বাস্তবায়ন করা হবে বলে আমি আশা করি। দুর্ভোগ কমাতে দ্রুত সেতুগুলোর নির্মাণ কাজ শেষ করার দাবি স্থানীয়দের। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। জনদুর্ভোগ কমাতে গিয়ে বাড়িয়েছে সাতক্ষীরা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। কাজ শুরুর কয়েক বছর পরেও থমকে আছে জনগুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে থাকা 17টি ব্রিজের নির্মাণ কাজ। এলজিইডির আওতাধীন গ্রামীণ সড়কের অবস্থাও বেহাল, এতে ভোগান্তিতে লাখ লাখ মানুষ। এলজিইডি নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন, বরাদ্দ স্বল্পতায় সব কাজ শেষ করা যায়নি, তবে দ্রুতই সমাধানের আশ্বাস তার। সাতক্ষীরা সদরের মরিচচাপ নদী 2022 সালে 6 কোটি 41 লাখ টাকার সেতু নির্মাণ কাজ শুরু করেছিল এলজিইডি। গেল 3 বছরে অগ্রগতি মাত্র এটুকুই। আমাদের কোনো উপায় নেই, প্রশাসনের দিক চোখই দেয় না, তারা আসে দেখি যায়, কাজকর্ম তেমন হচ্ছে না, আমরা দেখতেও পাচ্ছি না। একজন আসতেছে, যে কাজ করতেছে আবার চলে যাচ্ছে। ব্রিজটি নির্মাণকারী যৌথ ঠিকাদারি প্রতিষ্ঠান আজাদ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইকবাল জমাদ্দার। কার্যাদেশ অনুযায়ী 2023 সালের 15 মে নির্মাণ শেষ হওয়ার কথা ছিল, তবে তা পারেনি ঠিকাদার। প্রেসটেসিং স্টিল বাংলাদেশে অ্যাভেলেবল না থাকায় কাজটা সাময়িক বন্ধ ছিল। তবে বর্তমানে ম্যাটেরিয়াল সবকিছু অ্যাভেলেবল এবং ঠিকাদার কাজ শুরু করছে। আমরা একটা বছর ধরে প্রোডাকশন হলে প্রথমেই আমরা ওয়্যারটা নিয়ে এসেছি। আমরা আগের থেকে বুকিং দিয়ে রাখছিলাম, ওয়্যারও এসে গেছে, আমাদের কাজ রানিং হয়েছে। কালীগঞ্জের কাকশিয়ালী নদীতে 10 কোটি 35 লাখ টাকার ব্রিজ নির্মাণ কাজ শুরু হয় 2023 সালের 6 জুন। শেষ হওয়ার কথা ছিল পরের বছরের ডিসেম্বরে, অথচ থমকে আছে কাজ। 2 থেকে 2.5 বছর এই ব্রিজটা ফেলায়নি, এইভাবে ভেঙে চুরি থুই গেছে। দেখা যাচ্ছে একটা রোগী নিয়ে সাতক্ষীরায় যাইতে পারি না, খুব সমস্যা। একই চিত্র তালার কপোতাক্ষ নদে নির্মিত ব্রিজেরও। নির্মাণ শুরুর 5 বছরেও নেই অগ্রগতি। শালিকা নদীতে নির্মিত ব্রিজটির কাজও শেষ হয়নি দীর্ঘদিনে। জনগণের দুর্ভোগ দেখার মতো এখানে কোনো সিস্টেম দেখছি না। এই ডুকাটা ব্রিজ হতে কপোতাক্ষ নদীতে এতদিন তো লাগে না। নির্মাণাধীন এই 4টি ব্রিজে শুধু দুর্ভোগ নয়, এলজিইডি জেলা কার্যালয় বলছে জেলার জনগুরুত্বপূর্ণ স্থানে পড়ে আছে এমন 17টি ব্রিজ। স্থানীয়রা বলছেন, জনদুর্ভোগ দেখার মানুষ কোথায়? সেতুর মতো এলজিইডির আওতাধীন গ্রামীণ সড়কের অবস্থাও বেহাল। জেলায় 3338 কিলোমিটারের মধ্যে 522 কিলোমিটারই ভাঙাচোরা। যারা ইজি বাইক চালাচ্ছে, ভ্যান চালাচ্ছে, এদের টায়ার টিউব 1 সপ্তাহের ভিতরে ভাঙা শেষ, গাড়ি ঘোড়া নষ্ট। অসুস্থ রোগী জরুরি ভিত্তিতে কোনো জায়গায় নিয়োজনের জন্য মনে করেন ব্যাপক সমস্যা। এলজিইডির দাবি, বরাদ্দ স্বল্পতায় সব কাজ শেষ করা যায়নি। জনদুর্ভোগ স্বীকার করে দ্রুত সমাধানের আশ্বাস দিলেন নির্বাহী প্রকৌশলী। রাস্তা, কালভার্ট, ব্রিজ এগুলো মেরামত করা, গ্রামীণ যে যোগাযোগ ব্যবস্থা সেটাকে আমরা সবসময় প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি সেটা অক্ষুণ্ণ রাখার জন্য। আর আশ্বাস নয়, দ্রুত দৃশ্যমান কাজ দেখতে চায় সাধারণ মানুষ। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা। মুন্সিগঞ্জে তালতলা ডহুরি খালে বালখেডের ধাক্কায় একটি ট্রলার ডুবে গেছে। নিখোঁজ ট্রলারের মাঝি। স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যায় মাঝি ও অপর আরেক যাত্রী নিয়ে সবচুনি বাজারে তীরে নোঙরের চেষ্টা করছিল ট্রলারটি। এ সময় ইঞ্জিনের নিয়ন্ত্রণ হারিয়ে তেল নিতে নোঙর করা একটি বালখেডের সাথে ধাক্কায় ডুবে যায় ট্রলারটি। এ সময় সাঁতরে এক যাত্রী তীরে উঠতে পারলেও নিখোঁজ হয় মাঝি কাদির সর্দার। এই ঘটনায় বালখেড জব্দসহ 4 জনকে আটক করা হয়েছে। এদিকে রোববার রাতে বঙ্গোপসাগরে 20 জেলেসহ এফবি মায়ের দোয়া নামের একটি মাছ ধরা ট্রলার ডুবির ঘটনায় 14 জেলেকে উদ্ধার করা হয়েছে।
কাপ্তাই লেকের পানি আবারও বিপদসীমার কাছাকাছি পৌঁছানোয় দ্বিতীয় দফায় পানি ছাড়া শুরু করেছে কর্ণফুলী বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ। বুধবার রাত ৮টা থেকে কাপ্তাই বাঁধের স্পিল ওয়ের ১৬টি গেট ৬ ইঞ্চি করে খুলে দিয়ে পানি ছাড়া শুরু হয়। এতে প্রতি সেকেন্ডে প্রায় ৯,০০০ কিউসেক পানি কর্ণফুলীতে প্রবাহিত হচ্ছে। কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র জানায়, মঙ্গলবার রাত ১০টায় পানি ছাড়ার কথা থাকলেও লেকের পানি প্রবাহের পরিস্থিতি বিবেচনায় তা একদিন পিছিয়ে বুধবার রাত ৮টায় ছাড়া হয়। বর্তমানে লেকের প্রবাহ ও বৃষ্টিপাত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। লেকের পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেলে ধাপে ধাপে আরও বেশি পানি ছাড়ার জন্য স্পিল অয়েলের গেট খোলা হবে। সরকারি সফরে চীনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বৃহস্পতিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় বাংলাদেশ সেনাবাহিনী। সফরকালে তিনি চীনের সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। পাশাপাশি সামরিক বাহিনীর সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক সহযোগিতা উন্নয়নের লক্ষ্যে মতবিনিময়ও করবেন। সফর শেষে সেনাপ্রধান ২৭ আগস্ট দেশে ফিরবেন। যমুনা নদীর ভাঙনে নিজেদের স্থায়ী ঠিকানা বিলীনের পর ২০১৪ সাল থেকে শিক্ষা প্রতিষ্ঠানের ভবনে কার্যক্রম পরিচালনা করছে সিরাজগঞ্জের চৌহালি উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর। জায়গা স্বল্পতার কারণে দপ্তরগুলোর স্বাভাবিক কার্যক্রমের পাশাপাশি ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রমও। ২০২০ সালে উপজেলা চত্বরের জন্য ৬ একর জায়গা অধিগ্রহণ করা হলেও কাজে নেই কোনো অগ্রগতি। দপ্তরগুলোর কার্যক্রম স্বাভাবিক করতে দ্রুতই নতুন ভবন নির্মাণের দাবি ভুক্তভোগীদের। চৌহালি সরকারি ডিগ্রি কলেজ, এই শিক্ষা প্রতিষ্ঠানটি এখন পরিণত হয়েছে সরকারি বেসরকারি সব দপ্তরে। ২০১৩ সালে যমুনার ভাঙনে বিলীন হয় গোটা উপজেলা পরিষদ ভবন। পরের বছর আবারও ভাঙনের শিকার। তারপর থেকেই উপজেলা পরিষদের কার্যক্রম চলছে সরকারি কলেজ সহ পার্শ্ববর্তী খাসকাউলিয়া কেয়ার পাইলট উচ্চ বিদ্যালয় ভবনে। আছে বেশিরভাগ সরকারি দফতরই। এছাড়া ভাড়া বাসায় চলছে থানার কার্যক্রম। স্থান সংকুলন হয় না, এটা তো একটা বড় সমস্যা বটেই। এখানে মানসম্মত কোনো শৌচাগারের ব্যবস্থা নাই, যেহেতু একটা পরিত্যক্ত ভবন আমরা করছি। এমনও রেকর্ড আছে আমাদের একজন অফিসারের গায়ে সাপ এসে পড়েছে। জানুয়ারিতে আমরা বই উদ্বোধন করি, বই দেওয়ার ব্যবস্থা করি, কিন্তু আমাদের বই রাখার তেমন কোনো ব্যবস্থা নাই। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কাছে আমাদের ধর্ণা দিয়ে বলতে হয় বই রাখার জন্য। আমরা পূর্ণাঙ্গ যে থানার কার্যক্রম সেটি একটি ভাড়া বাসা নিয়ে কার্যক্রম চালাচ্ছি। বিভিন্ন ধরনের সেবা দিতে গিয়ে আমরা সমস্যা পড়ে আছি। পাশেই খাসকাউলিয়া সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসা, সেখানে চলছে হাসপাতালের কার্যক্রম। শিক্ষা প্রতিষ্ঠানগুলো স্থানান্তর করা হয়েছে পার্শ্ববর্তী টিনের ঘরে। এভাবেই কেটে গেছে এক যুগের বেশি সময়। এতে ব্যাহত শিক্ষা কার্যক্রম। জেলা প্রশাসকের মাধ্যমে আমাদের ওই সময় যিনি প্রিন্সিপাল ছিলেন তার অনুরোধ ক্রমে আপৎকালীন 2 বছরের জন্য এখানে স্থান পায়। সেই থেকে দীর্ঘ 13 বছর যাবৎ উপজেলা পরিষদ আমাদের প্রতিষ্ঠানে অবস্থান করছে। এর কারণে আমাদের ছাত্রছাত্রীদের শিক্ষার পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। নির্ধারিত ভবন না থাকায় বিড়ম্বনায় সেবা গ্রহীতারা। অনেক ক্ষেত্রেই খোঁজ মেলে না নির্দিষ্ট অফিসের। মৎস্য অফিস, থানা, তারপরে হাসপাতাল, যে কর্মকাণ্ডগুলা থাকা দরকার প্রত্যেকটা ভবন, সেটা কিন্তু নাই। পূর্ব অঞ্চলের যে চৌহালিবাসীর যে দুর্দশা, সে ওই এসি রুমে বসে তারা এই জিনিসগুলা বুঝতে পারে না। রাজনৈতিক কারণ হোক বা যে কোনো কারণেই হোক, সদিচ্ছা হোক, কিছু লোকের বা এমপির সদিচ্ছায় অভাবে আমাদের এখানে উপজেলা পরিষদটা স্থাপিতটা হয়নি। ২০২০ সালে কোদালিয়া গ্রামে উপজেলা চত্বর করতে অধিগ্রহণ করা হয় ৬ একর জায়গা। এরপর আর কোনো অগ্রগতি হয়নি। বরাদ্দ পেলে নতুন ভবনের কাজ শুরু হবে বলে জানান জেলা প্রশাসক। কিভাবে দ্রুততম সময়ে আমরা ভবন নির্মাণ কার্যক্রম শুরু করতে পারি সে বিষয়ে আমরা নির্দেশনা প্রদান করেছি। আশা করি আগামী মাসে সয়েল টেস্টের কাজ শুরু হবে। তারপর পরেই সয়েল টেস্ট শেষ হওয়ার সাথে সাথে টেন্ডারে যাবে। টেন্ডারে পরবর্তীতে কার্যক্রম শুরু হবে, নির্মাণ কাজ শুরু হবে। ভয়াবহ নদী ভাঙন কবলিত জনপদ চৌহালি। গত এক যুগে বিলীন হয়েছে প্রায় ৮০% এলাকা। সাইফ আহমেদ, যমুনা নিউজ। নওগাঁ শহরে সুপেয় পানি সরবরাহে বারবার ব্যর্থ হচ্ছে পৌর কর্তৃপক্ষ। বিশুদ্ধ পানির জন্য যত কোটি টাকা ব্যয় করা হয়েছে, তত ফোঁটা পানিও শহরবাসীর ভাগ্যে জোটেনি। নওগাঁ শহরে নাগরিক দুর্ভোগ নিয়ে শফিক ছোটনের ধারাবাহিক প্রতিবেদনের আজ থাকছে দ্বিতীয় পর্ব। ছবি তুলেছেন সিয়াম শাহরিয়া। নওগাঁ শহরে প্রায় 2 লাখ মানুষের বাস।
প্রতিদিন গড়ে পানির চাহিদা 12,000 কিউসেক। তবে পৌরবাসীর এই চাহিদা পূরণ করতে পারছে না কর্তৃপক্ষ। শহরবাসী বলছে 75 থেকে 80% মানুষ নিজস্ব নলকূপের মাধ্যমে পানি তুলে চাহিদা মেটাচ্ছে। পৌর কর্তৃপক্ষের সরবরাহকৃত পানি নিয়ে অভিযোগের শেষ নেই তাদের। মাছ টাছ ধুইলে যেরকম ময়লা বের হয় ওই রকম ময়লা দেখা যায় বালতির ভিতরে। কোনো কাজে আমরা বের করতে পারি না, মনে করেন রান্না করা লাগবে, গোসল করা, সব কাজে তো আমাদের মনে করেন সমস্যা। আয়রনযুক্ত পানি ব্যবহার করায় জনস্বাস্থ্যে নেতিবাচক প্রভাব পড়ছে জানালেন এই চিকিৎসক। আয়রনের লোডটা বেশি হলে বিভিন্ন ধরনের লক্ষণ আসে এবং দীর্ঘমেয়াদী ব্যবহারের কারণে লিভার সহ কিডনি সহ শরীরের অন্যান্য অনেক ভাইটাল অর্গানে কিন্তু ফেলিওর হতে পারে। পৌর কর্তৃপক্ষের তথ্য বলছে বিশুদ্ধ পানি সরবরাহের প্রতিশ্রুতি দিয়ে 2016 সালে চার্জ বৃদ্ধি করা হয়। প্রতি মাসে আবাসিক লাইনে 200 টাকা, বাণিজ্যিক 400 এবং শিল্প গ্রাহককে দিতে হচ্ছে 500 টাকা। এছাড়া নিজস্ব সাবমার্সিবল ব্যবহারকারীর কাছ থেকে নেওয়া হচ্ছে বছরে 1500 টাকা। সব মিলিয়ে বছরে কর্তৃপক্ষের আয় প্রায় 2,45,00,000 টাকা। শহরবাসী যেখানে ঠিকঠাক মতো পানি পাচ্ছেন না, সেখানে চকানায়াত মহল্লায় দেখা গেল মাটি ফেটে পানি বের হচ্ছে। অবশ্য এই পানি অলৌকিক নয়, পাইপলাইন ফেটে বের হচ্ছে। এসব মেরামতেও গাফিলতি কর্তৃপক্ষের। বিভিন্ন জায়গায় শহরের পাইপ ফেটে পানি বাড়ায়, কেউ দেখার নাই। এখন যে পানিগুলো আমরা তো কেউ ব্যবহার করি না, তারপরে আমাদের পানির বিল দিতে হয়। তথ্য বলছে 1996 থেকে 2016 সাল পর্যন্ত শহরে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর প্রায় 25 কোটি টাকা ব্যয়ে 4টি প্রকল্প হাতে নেয়। প্রকল্পের আওতায় 20টি গভীর নলকূপ, 2টি ওভারহেড ট্যাঙ্ক ও 130 কিলোমিটার পাইপলাইন স্থাপন করা হয়, যার বেশিরভাগই এখন পানি সরবরাহে অক্ষম। সবশেষ 2016 সালে 12,30,00,000 টাকা ব্যয়ে শহরের পারনৌগা মহল্লায় একটি পানি শোধনাগার নির্মাণ করা হয়, কিন্তু এখান থেকেও পানি সরবরাহ করতে পারেনি কর্তৃপক্ষ। এই অক্ষমতার জন্য একে অপরের উপর দায় চাপাচ্ছেন পৌরসভা ও জনস্বাস্থ্যের কর্মকর্তারা। প্রজেক্টটা করার সময় ওরা ইন্টারকানেক্ট দুটো করার ব্যবস্থা করছিল না। এখন সেটা আমরা চাচ্ছি যে প্রজেক্টে পরিচালক হিসেবে বললাম স্যার আমার একটু কিছু ক্লায়েন্টের কিছু তারা এই প্রজেক্টের গ্যারান্টি দেয়নি। 20 কিলোমিটার পাইপলাইন কিন্তু আমরা করে দিয়েছি, অর্থাৎ যে আমরা যে প্রোডাকশন টিউবওয়েল, তারপরে যে আয়রন ট্রিটমেন্ট প্লান্ট, এগুলো কাজগুলো করছি, এটার সাথে যাতে পানিটা সঠিকভাবে গ্রাহকের নিকট পৌঁছাতে পারে, এই জন্য কিন্তু আমরা পাইপলাইনের মাধ্যমে করে দিচ্ছি। সচেতন নাগরিকরা বলছেন দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাব, প্রকল্প থেকে অর্থ লোপাট ও দুর্নীতির কারণেই বঞ্চিত হচ্ছেন নাগরিকরা। পৌরসভার যে দায়িত্বে থাকে বা যারা কর্মকর্তা যারা, তাদের যদি পরিকল্পনা সঠিক থাকতো তাইলে কিন্তু এই সমস্যাটা এত দীর্ঘমেয়াদী হতো না। একটা প্রকল্পটা কোন জায়গায় বাস্তবায়ন করব, এর জন্য একটা জরিপ করা দরকার, সেই জরিপগুলো করে না এবং দ্রুত টাকাটা পকেটস্থ করার জন্য এরা যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া সেটাও নেয় না। শফিক ছোটন, যমুনা নিউজ, নওগাঁ। সবার সাথে আলোচনা করে ক্যাম্পের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় দলের কোচ হেভিয়ার ক্যাব্রেরা। এ নিয়ে তৈরি হওয়ার সংকট নিয়ে কারোর সাথে দ্বন্দ্বে জড়াতে নারাজ এই স্প্যানিয়ার্ড। তার বিরুদ্ধে ওঠা পদত্যাগের দাবি ও সমালোচনাকে সম্মানের চোখে দেখেন বলেও জানান ক্যাব্রেরা। নিজ দল নিয়ে ধারণা কিছুটা কম থাকলেও ভালো করার বিষয়ে আত্মবিশ্বাসী অধিনায়ক জামাল ভুঁইয়া। সেপ্টেম্বর উইন্ডোকে সামনে রেখে বাফুফে ও কিংসের মধ্যে তৈরি হয়েছে বিড়ম্বনা। আগে ভাগে ক্যাম্প শুরু হয়ে গেল ক্লাবটি ছাড়েনি 10 ফুটবলার, তাদের ছাড়াই চলছে জাতীয় দলের ক্যাম্প। তবে কোচ হেভিয়ার ক্যাব্রেরা বলছেন ভিন্ন কথা। আলোচনার মাধ্যমে নাকি নেওয়া হয়েছে সিদ্ধান্ত। সবার সাথে আলোচনা করেই ক্যাম্পের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। আমি কারোর সাথে দ্বন্দ্বে জড়াতে চাই না। আমার কাজ কোচিং করানো, সেটাই করে যেতে চাই। সবাইকে নিয়ে একসাথে ক্যাম্প শুরু করা না গেলেও তরুণরা নিজেদের প্রমাণে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে ফুটবল সমর্থক সাবেক ফুটবলার সহ বাফুফে কর্তাদেরও সমালোচনা তীরে বিদ্ধ হন ক্যাব্রেরা। ওঠে পদত্যাগের দাবিও। তবে সবকিছুকেই সম্মানের চোখে দেখেন বলে জানান তিনি। আমি সকলের মতামতকে সম্মান প্রদর্শন করি। বিভিন্ন সময়ে বাফুফে কর্তাদের সাথে আমি সভায় মতামত দিয়েছি। অনেক ক্ষেত্রেই তারা আমার সাথে একমত হয়েছে, আবার কিছু কিছু ক্ষেত্রে দ্বিমত প্রকাশ করেছে। সবকিছুকেই আমি স্বাগত জানাই।
পারি। সেপ্টেম্বরে নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের পর অক্টোবরে রয়েছে লাল সবুজের এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের ম্যাচ। এর মাঝেই শুরু হয়ে যাবে ঘরোয়া লিগের নতুন আসর। রয়েছে অনূর্ধ্ব 23 দলেরও ব্যস্ততা। অথচ নিজ দল নিয়ে ধারণা যেন কিছুটা কম অধিনায়ক জামাল ভুঁইয়ার। ওরা পরে জয়েন করবে না, যারা আছে ওরা পারফর্ম করতে হবে না, যারা আছে ওরা পারফর্ম করবে। খেলছে হ্যাঁ, বাট আমি এই দুইটা ম্যাচ দেখি না ভাই। দেশের ফুটবলের এই সংকটে ফেডারেশন ও ক্লাবের মাঝে তৈরি হওয়া সমন্বয়হীনতাকে বড় করে দেখছেন গণমাধ্যম কর্মীরা। বিশেষ করে ফিফা নিয়ম অনুযায়ী কিংসের 72 ঘন্টা আগে ফুটবলার ছাড়ার বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন তারা। ফিফা রুলস অনুযায়ী কোনো ফিফা উইন্ডোতে 72 ঘন্টা আগে ছাড়বে, এটাই নিয়ম এবং সেটাই হয়। কিন্তু বাংলাদেশের পার্সপেক্টিভে দেখা যায় কি আমাদের হলো 1 মাস আগ থেকে ট্রেনিং করানো লাগে। কিংস প্রথম থেকেই তারা এইটা নিয়ে কিন্তু একটা ফেডারেশনের সাথে সবসময় দূরত্ব হয়েছে যে তারা বলছে যে আমরা ফিফা হলো রুলস মেনে আমরা চলতে চাই। এর আগেও খেলোয়াড় ছাড়ার বিষয়ে বাফুফের সাথে এমন পরিস্থিতি তৈরি হয় কিংসের। আলোচনার মাধ্যমে যৌক্তিক সমাধানের তাগিদ ক্রীড়া সংশ্লিষ্টদের। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা। গাজা সিটি দখলের লক্ষ্যে পরিকল্পিত স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। উপত্যকা জুড়ে ভয়াবহ তাণ্ডবে বুধবার প্রাণ হারিয়েছে আরও 81 ফিলিস্তিনি। গাজা সিটির 7টি শরণার্থী শিবিরে হামলায় নিহত হয়েছে শিশুসহ কমপক্ষে 25 জন। জয়তুন ও জাবালি এলাকায় নির্বিচার তাণ্ডব চালিয়েছে ইসরায়েলের পদাতিক সেনারা। জয়তুনে 2টি এবং জাবালিয়ায় একটি ব্রিগেড স্থল অভিযান পরিচালনা করছে। পরিকল্পিত মিশনের একটি প্রাথমিক ধাপ বলে জানিয়েছে IDF। মঙ্গলবার এই পরিকল্পনায় অনুমোদন দেয় ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাদস। জানান গাজা সিটি দখলের জন্য সেপ্টেম্বরের শুরুতেই নামানো হবে 70,000 রিজার্ভ সেনা। অঞ্চলটি থেকে আবারও সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে ফিলিস্তিনিদের। বুধবার গাজার দক্ষিণে ত্রাণ সংগ্রহকারীদের ওপরও আরেক দফা হামলা হয়, এতে মারা যায় 30 জন। ইসরায়েলি আগ্রাসনে প্রতিদিন হাত পা হারাচ্ছেন গাজার অসংখ্য মানুষ, যাদের মধ্যে রয়েছে অগণিত শিশু। খেলাধুলায় ভরা শৈশবের বদলে তাদের দিন কাটছে হাসপাতালের শয্যায় কিংবা দুর্গন্ধময় তাঁবুর ঘিঞ্জি পরিবেশে। চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকট, নেই কৃত্রিম অঙ্গের পর্যাপ্ত ব্যবস্থা। জাতিসংঘের মতে বর্তমানে অঙ্গহীন মানুষের সংখ্যায় বিশ্বে শীর্ষস্থানে রয়েছে ফিলিস্তিন। যে বয়সে বন্ধুদের সাথে ছুটে বেড়ানোর কথা খেলার মাঠে, সেই বয়সে পা হারিয়ে শয্যাশায়ী ছোট্ট শিশু মোহাম্মদ হাসান। ইসরায়েলি ক্ষেপণাস্ত্রের আঘাতে উড়ে গেছে তার বাম পা। সারা জীবনের জন্য সঙ্গী হয়েছে পঙ্গুত্ব। আমরা খাবার কিনতে যাচ্ছিলাম, বাড়ি ফেরার পথে উপরে তাকিয়ে দেখি আমাদের উপর ক্ষেপণাস্ত্র উড়ে আসছে। আমি দৌড়ানোর চেষ্টা করছিলাম, কিন্তু এটা অনেক দ্রুত আসছিল। হঠাৎ আমি দেয়ালের কাছে ছিটকে পড়ি, তাকিয়ে দেখি আমার পা নেই। পরে কেউ আমাকে কাঁধে তুলে এই হাসপাতালে নিয়ে আসে। গাজার আরেক শিশু মারিয়াম আবু আলবা, বোমার আঘাতে উড়ে গেছে তার একটি পা। আরেক পায়েও গুরুতর জখম। তীব্র যন্ত্রণায় কান্না থামছে না তার। দাদি চেষ্টা চালিয়ে যাচ্ছেন ছোট্ট নাতনিকে একটু সান্ত্বনা দেওয়ার। বোমায় ওদের বাড়িটি ধ্বংস হয়ে গেছে। শিশুটির একটি পা উড়ে গেছে, আর অন্য পাটি ভেঙে যাওয়ার কারণে ধাতব প্লেট বসানো হয়েছে। অঙ্গচ্ছেদের কারণে প্রচণ্ড কষ্ট পাচ্ছে সে। সবাইকে অনুরোধ করছি তার জন্য প্রস্থেটিক পায়ের ব্যবস্থা করা হোক। গাজায় অনেকেরই জীবন রক্ষার জন্য হাত বা পা কেটে ফেলতে বাধ্য হচ্ছেন চিকিৎসকরা। ঠিকঠাক চিকিৎসাও পাচ্ছেন না অঙ্গহানির শিকার মানুষগুলো। হাসপাতালগুলোতে নেই যথেষ্ট পরিমাণে সরঞ্জাম। কৃত্রিম অঙ্গের ব্যবস্থাও করা যাচ্ছে না। বাড়ির সামনে দাঁড়িয়েছিলাম, তখন একটি বোমার শেলের টুকরো আমাকে আঘাত করে। এতে আমার হাত উড়ে যায়। একটা প্রস্থেটিক হাত দেয়া হলে আমি আবার এই হাতটি ব্যবহার করতে পারবো। শুধু শিশুই নয়, ইসরায়েলি বর্বরতায় অঙ্গ হারিয়েছেন গাজার অনেক পরিবারের প্রাপ্তবয়স্ক ও কর্মক্ষম ব্যক্তিরাও। সন্তানদের জন্য খাবার আনতে না পারার গ্লানি প্রতি মুহূর্তে ভোগাচ্ছে এসব বাবা মাকে। হাসপাতাল থেকে তাঁবুতে ফিরে দেখলাম সবাই সাহায্য আনতে যাচ্ছে। সন্তানরা আমাকে এসে জিজ্ঞাসা করে, বাবা তুমি কেন খাবার আনতে যাচ্ছ না? তখন মানসিকভাবে প্রচন্ড ভেঙে পড়ি। এসব গল্প এখন গাজাবাসীর জীবনের নির্মম বাস্তবতা। জাতিসংঘের পরিসংখ্যান বলছে অঙ্গহানির দিক থেকে বিশ্বে এখন শীর্ষে ফিলিস্তিন। এমনকি শিশুদের মধ্যেও সবচেয়ে বেশি অঙ্গ হারানোর ঘটনা ঘটছে গাজাতেই।
রেজবানা সাইমা, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রের বহুল আলোচিত ও জনপ্রিয় সাবেক বিচারক ফ্র্যাঙ্ক ক্যাপ্রিও মারা গেছেন। ৮৮ বছর বয়স হয়েছিল তার। প্যানক্রিয়াটিক ক্যান্সারে আক্রান্ত ছিলেন ফ্র্যাঙ্ক। মৃত্যুর একদিন আগেও নিজের শারীরিক পরিস্থিতি জানিয়ে সবাইকে প্রার্থনার অনুরোধ করেছিলেন তিনি। বিচারক ফ্র্যাঙ্কের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে যুক্তরাষ্ট্রে। ১৯৮৫ সালে রোড আইল্যান্ডে বিচারক হিসেবে নিয়োগ পান ফ্র্যাঙ্ক ক্যাপ্রিও। তবে আদালত কক্ষের ভেতরে বাইরে নিজের মানবিক আচরণ দিয়ে লাখো মানুষের মন জয় করেছেন। এমনকি বিশ্বের সবচেয়ে ভালো বিচারক আখ্যাও দেয়া হয় তাকে। ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত কট ইন প্রভিন্স নামে টেলিভিশন শোতে অংশ নেন ফ্র্যাঙ্ক, যা তুমুল খ্যাতি এনে দেয় তাকে। এমি অ্যাওয়ার্ডসের জন্য মনোনীত হয় অনুষ্ঠানটি। আর এ ছিল যমুনা নিউজে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।